পৃথিবীতে এক নামের একটা মানুষই হয়? নাম এক হতে পারে, তবে মানুষ ভিন্ন ভিন্ন, কখনো এক হয় না। কি করে সম্ভব? যমজ ভাই কিংবা বোনদেরও এক নাম হয় না। তেমনি তুর্য চৌধুরী নামটা ওই ব্যক্তির না কেবল, আরও অনেকের হতে পারে। তাই নামটা শুনে তাকে নিজের স্বামী মনে করা বোকামি শ্রেয়া, চরম বোকামি। তিনি তো পাগল ছিলেন, আর ইনি তো ইউনিভার্সিটির লেকচারার। স্যার, কারো সঙ্গে কাউকে গুলি ফেলার মতন মূর্খতা তুই করিস না। তোর পাশের ফ্ল্যাটের তুর্য লেকচারার, উনি কোনো কালেই এমন পেশায় ছিলেন না। তোর জানা মতে তিনি বাবার ব্যবসা সামলাতেন। এটাই তো বলেছিলেন মাদার বিয়ের আগে রজনীতে। শান্ত হ, অস্থির মনটা শীতল কর। আপন মনে এসে বিড়বিড় করে বিছানায় থপ করে বসে পড়ল শ্রেয়া। ভালো লাগছে না, কিছুতেই মিলছে না স্বস্তি। তুর্য চৌধুরী নামটা অভ্যন্তর এলোমেলো করে দিয়েছে, শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করেছে। 3 বছর পূর্বের বিয়ের আগের দিনের স্মৃতি হতে সব কিছু চক্ষুদ্বয়ে স্পষ্ট, স্বচ্ছ কাচের ন্যায় ভেসে উঠছে। ঠিক 3 বছর পূর্বে এতিমখানায় বড় কদম গাছটার নিচে বসে সবার সঙ্গে আড্ডায় নৃত্য ছিল শ্রেয়া। তখনই জাহানারা খাতুন এলো। সকলে তাকে দেখে নিশ্চুপ, স্থবির হয়ে পড়ল। এতিমখানার সবাই ওনাকে ভয় পায় তা না, সম্মান করে, ভালোবাসে মাদার বলে সম্বোধন করে তাকে। মাদার সকলের মাঝ থেকে শ্রেয়াকে ডেকে নিয়ে আসলেন একান্তে। সবার উৎসুক চাহনি তখন শ্রেয়াতেই নিবদ্ধ। কেউ কেউ আন্দাজ করে ফেলল কি বলবে তাকে, ভেবেই ছোটদের মনটা বিষণ্ণতায় ছেয়ে যায়। বর্তমানে এতিমখানায় বয়সে সবচেয়ে বড় বলতে শ্রেয়া ও মাদার কিছু দূর যেতেই সবার মধ্যে আলোচনা শুরু হয়ে যায় উক্ত বিষয়ে। হাঁটার এক পর্যায়ে মাদার থামলেন এতিমখানার পিছনে খনন করা বড় পুকুর পাড়ের কাজটা। এত সময় কণ্ঠটা ভরা শোনালেও মোলায়েম করলেন এই মুহূর্তে। তুই তো জানিস, এখানকার নিয়ম অনুযায়ী 18 বছর হলে স্বাবলম্বী হলে নিজের রাস্তা নিজে মাপতে হয়। শ্রেয়ার মনটা কেঁদে উঠল, গলা ধরে এলো, কণ্ঠে কম্পনের ছাপ। জানি মাদার, আমি কি আর এখানে থাকতে পারবো না? চলে যেতে হবে। প্রকট অসহায়ত্ব মেয়েটার কণ্ঠে। মাদার অতি সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বললেন, যেতে হবে তোর। কোথায় যাবি? এতিমখানাটা আমার মালিকানার হলে আমি তোকে সত্যি রেখে দিতাম, তবে তোর কর্মসংস্থানের একটা সুযোগ করে দেব। শ্রেয়া মাথা দুলিয়ে বলে, সমস্যা নেই মাদার, এত বড় পৃথিবীতে নিশ্চিত কোথাও না কোথাও ঠাঁই হবে আমার। যেমন করে বাবা মার মৃত্যুর পর এখানে জায়গা পেয়েছিলাম। জাহানারা খাতুন কিয়ত পরিমাণ ভাবলেন, ইতস্ত করে বলে উঠলেন, তোর জন্য একটা প্রস্তাব এসেছে শ্রেয়সী। কেমন প্রস্তাব মাদার? শ্রেয়ার চমকিত স্বর। এই এতিমখানার মালিক চৌধুরী পরিবারের, এটা জানিস তো? হ্যাঁ, কদিন আগে ফাতেমা চৌধুরী এলেন না, বয়স্ক মহিলাটা? সেদিন তোকে বেশ চোখে লাগে ওনার। পরের দিন ফোন দিয়ে জানে উনি নাকি তোকে চৌধুরী বাড়ির পুত্রবধূ হিসেবে নিয়ে যেতে চান, ওনার নাতনির বউ হিসেবে। তুই কি বলিস? এটা তোর জীবনের ব্যাপার, তাই তোর মর্জিই প্রাধান্য হবে। শ্রেয়া তৎক্ষণাৎ কিছু বলতে সক্ষম হল না। মেরুদণ্ড বেশ শীতল স্রোত নেমে এলো। চৌধুরী বাড়ি সম্পর্কে ব্যাপক শুনেছে এই এতিমখানায়, রোজই চর্চা হয় তাদের। স্বনামধন্য পরিবার, এই পরিবারের বড় বউ হয়ে যাওয়া, তাও একটা পরিবারহীন এতিম মেয়ের জন্য খুবই অদ্ভুত, আশ্চর্যজনক। শ্রেয়া শঙ্কিত নয়নে চাইল মাদারের দিকে। মাদার ওর নজর যেন পড়ে নিলেন। তুই ভাবছিস ছেলেকে দেখিসনি? এত বড় বাড়িতে বিয়ে করবি কিভাবে? ছেলেটাকে আমি দেখেছি প্রায় 2 বছর আগে। ফাতেমা চৌধুরীর সাথেই এসেছিলেন এখানে। খুবই ভালো, এখন সিদ্ধান্ত তোর উপর। শ্রেয়া সময় নিল না, অনতিবিলম্বে লাজুক স্বরে জানালো, আমার জন্য যেটা ভালো হবে সেটাই করবেন মাদার, আমি রাজি। কেউ যদি জিজ্ঞেস করতো এতিমদের জীবনে কিসের অভাব, তাহলে শ্রেয়া নির্দ্বিধায় বলতো ভালোবাসার অভাব। একটা পরিবার কারো ভালোবাসা পাওয়ার জন্য বছরের পর বছর ব্যাকুল শ্রেয়া। মাদারের এই প্রস্তাব যেন ওর খা খা করা হৃদয়স্থল হিমের স্পর্শ মাখিয়ে দিল। স্বপ্ন দেখতে আরম্ভ করে শ্রেয়া, ভালোবাসা পাওয়ার স্বপ্ন, কারো অন্তরে অধিবাসী হওয়ার স্বপ্ন, কল্পনা জগৎ
কল্পনা জল্পনার সূচনা করে বসে। চৌধুরী বাড়ি থেকে ফাতেমা ও ত্রিয়া চৌধুরী এসে পরদিনই আংটি পরিয়ে যায়, বলে যে আগামী গোধূলি শেষে বিয়ে হবে। সেই বিভাবরী নির্ঘুম কাটে শ্রেয়ার। ভাবতে থাকে সারা জীবনের জন্য যে মানুষটার পক্ষে বসবাস করবে সে ঠিক কেমন হবে। লজ্জায় মুখ ফুটে ওঠে, কাউকে বলতে অবধি পারেনি। মানুষটাকে এক পলক দেখার ইচ্ছে প্রকাশ করতে গেলেই বুকে ড্রিম ড্রিম শব্দ হতো, রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে যেত, মাথাটা ঝিমঝিম করে হতো। মাত্র দুদিনে প্রেমে হয়, অনুরাগ জাগায় হৃদয়ে। নয়তো কেন শ্রেয়া অচেনা অদেখায় অজানা মানুষটাকে স্বামী ভেবে মন দিয়ে বসল শুধু দুটো দিনে। এই দুদিন শ্রেয়ার হৃদয়ের রাস্তায় হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি অনুভূতি চলাচলে ব্যস্ত। সমস্ত অনুভূতি মিলে মানুষ পটে বারংবার লিখছিল তুর্য নামটা। হ্যাঁ, শ্রেয়া মাদার মুখে শুনেছে ওর হবু স্বামী নাম তুর্য চৌধুরী। ব্যাস, এখানেই সোনার সীমারেখা টেনেছিল, আর জিজ্ঞেস করেনি কিছু। লজ্জায় যে অতি পারষ্ট ছিল মেয়েটা। কথা মতো পরের দিন মাগরিবের নামাজের পর মুহূর্তে বিয়ের আয়োজন শুরু হয়। বিশেষ কিছু নয়, এতিমখানার মানুষদের জন্য বিভিন্ন পদের খাবার ও শীতে সাদাভাবে বিয়ে। চৌধুরী পরিবারের সব মানুষ আসেনি। বিয়ের দিন ফাতেমা চৌধুরী, আয়ুষী ও ত্রিহা চৌধুরী এসেছিলেন। রাধা এসেছিলেন সেই কাঙ্ক্ষিত মানুষটা, কিন্তু শ্রেয়া তাকে দেখেনি। কেউ কেউ বলে কবুল বলেই নাকি তুর্য চলে গিয়েছিল। বউ দেখে কবুল বলে চলে গেল। না দেখলো বউয়ের চেহারা, আর না এলো নিজের সম্মুখে। এসব ভেবে পর্যন্ত ভটকা লাগলো শ্রেয়ার মনে। অভিলাষ হয় মাদাকে জিজ্ঞেস করার, কিন্তু পরক্ষণে এইভাবে চৌধুরী বাড়িতে তো দেখা হবে স্বামীর সঙ্গে। মিনিট খানেকের মধ্যেই আবারও সহস্র আশা বলে। ক্রমাগত কলিং বেলের আওয়াজে কর্ণ পৌঁছাতে পূর্ণ স্মৃতিচারণে ওতে ঝক্কি খেয়ে বেরিয়ে এলো শ্রেয়া। এই সময় কলিং বেল কেই বাজাচ্ছে? বুয়ানো তো, প্রিয় গোসলে গিয়েছে। তাই শ্রেয়া দরজা খোলার জন্য উঠে এলো। ধীর গতিতে হেঁটে সে দরজা মেলতেই চোখ ছানা বড়া ওর। কোঠর ছেড়ে বেরিয়ে আসবার উপক্রম। অপর মানুষটার এরকম দশা। দুজনের অবাকতার সমুদ্রে ডুবো। অপর পাশের মানুষটার এর চেয়ে বেশি কিছু অনুভূত হলো কিনা তাতে সন্দেহান শ্রেয়া। তবে ওর বক্ষ স্পন্দন ক্রিয়া প্রায় বন্ধ হবার জোগাড়। পুনরায় ওই তুর্যর কথা মাথা চাড়া দিয়ে উঠল। তুর্য এতক্ষণ চমকপ্রভ দৃষ্টি চেয়ে থাকলেও এখন দৃষ্টি স্বাভাবিক করল। উজ্জ্বল ফর্সা চেহারায় জ্যোতি খেলে গেল তার। ঠোঁটের কোণে সুপ্ত হাসি নিয়ে বলল, তুমি আর আমি দেখি একই ঘাটের মাঝি। শ্রেয়ার মুখে হা হয়ে গেল। সোজা প্রশ্ন, মানে? তুর্য হাত দিয়ে নিজের ফ্ল্যাটটা দেখিয়ে বলে, এই যে পাশাপাশি থাকি দুজনে। শ্রেয়ার কপালে ভাঁজ পড়ল। আগ্রহী দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, আপনি এখানে কেন স্যার? তুর্য ক্লান্ত নিঃশ্বাস ছাড়ল। অতঃপর লঘু স্বরে বলল, আদা হবে? একটু হলেই চলবে। আমি কি আদা ব্যাপারী? শ্রেয়ার উল্টো প্রশ্ন। মনে মনে ভীষণ রাগ আছে ওর তুর্যর প্রতি। কতটা নিম্নমিত এলো, পুরোটা ক্লাস বাহিরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অজ্জল মাথা কাটা যাচ্ছিল। সেই জেদটাই ব্যক্ত করে ক্ষান্ত হলো এখন। তুর্য চোখ লাল হয়ে এলো রাগের দাপটে। কত বড় বেয়াদব মেয়ে, স্যারের সাথে এমন ব্যবহার! তাছাড়া প্রতিবেশী কিছু চাইলে এমন করে কেউ? প্রধানদিত চামড়ি নিক্ষেপ করে দৈবাত বলে উঠল, না, তুমি আদা ব্যাপারই হতে যাবে কেন? তুমি বেয়াদপের ওস্তাদ, বেয়াদপের মেয়ে। কথাটা বলে হনহন করে নিজের ফ্ল্যাটে চলে গেল তুর্য। শ্রেয়া ব্যর্থ চোখে নিষ্পলক চেয়ে রইল। এত ঝাঁজ! এখন মনে হচ্ছে ভুল করে ফেলল। এমন করা ঠিক হয়নি। দৌড়ে গিয়ে কিচেন রুম থেকে কয়েকটা আদা নিয়ে এলো। সময় কি পরিহাস! এতক্ষণ তুর্য ওর দুয়ারে, এখন ও সম্মানিত লেকচারার সাহেবের দরজার অভিমুখ দাঁড়িয়ে। একবার কলিং বেল চাপল, খুলল না। দ্বিতীয়বার চাপতে নিয়ে দরজাটা মেলে গেল। তুর্য গলায় তোয়ালে পিছিয়ে দাঁড়িয়ে আছে, নির্বিকার অভিব্যক্তি তার। যেন শ্রেয়াকে দেখে চমকায় নিয়ে দুর্বোধ্য হেসে বলল, আদা দিতে এসেছ আদা ব্যাপারী? আসুন, ভিতরে আসুন। শ্রেয়া ভরকালো, স্তব্ধ হয়ে গেল। সতর্ক দৃষ্টি মেলে ভিতরে উকি দিয়ে চাইল, না, যাবেন। এই লোক কেমন করে বুঝলো আদা দিতে এসেছে? তোমার হাতে আদা দেখে বুঝেছি। মনে মনে কষ্ট করে এত গবেষণার প্রয়োজন নেই।
কত গ্রাম আদা এনেছো? বেশি দরকার, না হলে নিতাম না। পরিমাণটা বলে দাও, পেমেন্ট করে দেব। শ্রেয়ার মনে হচ্ছে কি ওর মাথায় হাতুড়ি দ্বারা আঘাত করছে, মস্তিষ্ক অচল হয়ে পড়ছে। কণ্ঠে একরাশ বিস্ময় ঠেলে বলল, পেমেন্ট? তুর্যর নীরস জবাব, কখনো শুনিনি শব্দটা? শ্রেয়া ধমকাল। কিছু সেকেন্ডের স্তব্ধতা কাটিয়ে প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, কেন শুনব না? আর আদা নিয়ে এসেছি বলে আপনার ভাব বেড়ে গিয়েছে? ভাব বেড়েছে এটা বুঝতে পেরে যে আমার সঙ্গে দুর্ব্যবহার কারণে তোমার পরীক্ষার খাতায় নাম্বার কমতে পারে, সেই ভয়ে আদা নিয়ে দৌড়ে এলো। কি আমি? আপনি ভাবলেন কি করে? আর নাম্বার কাটার ট্রেড দিচ্ছেন আপনি? আপনি খুবই খারাপ, জঘন্য শিক্ষক। তুর্য বাঁকা এসে 2 পা এগিয়ে আসলো। হতবাক হয়ে যায় শ্রেয়া, হৃদয়ের গতি নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে। শরীর হেলে একটুখানি পিছিয়ে যেতেই তুর্য ঝুঁকে এলো। সঙ্গে সঙ্গে চোখ মুখ খিচে ফেলল শ্রেয়া। তুর্য ওর ভয় মিশ্রিত মুখশ্রীতে দৃষ্টি বুলিয়ে হাতের আদাগুলো নিয়ে গলা ছেড়ে বলল, ধন্যবাদ মিস। এতটুকু বলে থেমে গেল। জিজ্ঞেস করলো, মিস অর মিসেস? শ্রেয়া উত্তর নীরব থেকে কয়েক পলক চাইল। শব্দহীন দৌড়ে চলে গেল নিজের ফ্ল্যাটে। তুর্য এক হাতে মাথার চুল টেনে আনন্দপূর্ণ মেজাজে ঘরে ঢুকল। অত্যন্ত শান্তি লাগছে এখন মেয়েটাকে বিব্রত করতে পেরে। তখন দরজার সামনে সুযোগ পেয়ে মেয়েটা যাচ্ছে তাই ব্যবহার করলো। এবার বুঝবে রৌদ্র চৌধুরী কী জিনিস এবং কত ধরে কত চাল। বসার ঘরে ফোন বেজে চলছে লাগাতার। তুর্য চাটা নামিয়ে ছেঁকে কাপে ঢেলে নিল। মাথা ব্যথাটা তীব্র বেড়ে গিয়েছিল। 1 কাপ রং চা দরকার ছিল। নতুন আশায় সব ধরনের মশলা কেনা হয়নি। চা বানাতে গিয়ে দেখলো আদা নেই। আদা কুচি বিহীন রং চায়ের স্বাদ যেন পান সে তার নিকট। চায়ের কাপে 1 চামচ বসিয়ে বসার ঘরে এলো। অনবরত বাজতে থাকা মোবাইলটা হাতে তুলে কলটা রিসিভ করল। স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, বল আয়ুষ, কি করছিস ভাই? কখন থেকে কল করে যাচ্ছি। বড় চাচিও নাকি ফোন দিয়েছে, না পেয়ে আমাকে বললো ট্রাই করতে। তুর্য মোবাইল চেক করে দেখে মা নামে সেভ নাম্বারটা থেকে 5টা কল এসেছে। চা বানাচ্ছিলাম। তোর একা একা কষ্ট হচ্ছে না ভাই? একটা বুয়া রেখে দিস, রান্না বান্না করে যাবে। তৎক্ষণাৎ তুর্য তাচ্ছিল্যের সহিত বলে উঠল, বউ থেকেও আমি একা। নিজেকে ব্যাচেলর দাবি করতে হয়, স্ট্রেঞ্জ না আয়ুষ? অপর পাশ থেকে একটা শব্দও এলো না। মানুষটা হয়তো কিছু সময়ের জন্য থমকে গিয়েছে। তা বুঝতে পেরে তুর্য রাশ ভারী গলায় বলল, কীভাবে জেনেছি অবাক হচ্ছিস? তোরা কি ভেবেছিস আমার কাছে সব লুকিয়ে যাবি? আমার বউ কোথায় আয়ুষ? কেন লুকিয়েছিস আমার কাছে যে আমি বিবাহিত? আমার পাগল হওয়া সুযোগ নিলি তোরা? তুর্যর কণ্ঠস্বর বদলে গেল, ক্রোধ স্পষ্ট। নিমেষে 2 নেত্র রক্তিম হয়ে উঠেছে। চলবে।